জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? ক্রোমোজোম অথবা জিনের অস্বাভাবিকতা যেসব রোগের কারণ হিসেবে মনে করা হয়, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই ইঞ্জিনিয়ারিংয়ের সৃষ্টি। ক্রোমোজোম বা জিনের যে অংশটি স্বাভাবিক নয়, তাকে যদি বাদ দিয়ে নতুনভাবে সে অংশটি দেহের বাইরে তৈরি করে ক্রোমোজোমের মধ্যে প্রতিস্থাপন করা যায়, তবে হয়তো মানুষকে নানা রকম বিকলাঙ্গতা ও রোগ থেকে মুক্তি দেওয়া যেতে পারে। অর্থাৎ এই বিশেষ কারিগরি বিদ্যার সাহায্যে আমরা বংশগত ধারার বাহক ও প্রেরককে প্রয়োজন মতো মেরামত করে নিতে পারি। ক্রোমোজোমের মেরামত করার জন্য সাধারণত ব্যবহার করা হয় দু ধরনের উৎসেচক রস। আবার কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যে ক্রোমোজোমের প্রয়োজনীয় অংশটি বা তার থেকে তৈরি প্রোটিন, হরমোন, উৎসেচক ইত্যাদি এই কারিগরি বিদ্যার মাধ্যমে তৈরি করে নেওয়া হয়। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার খুব সীমিত, কারণ মানুষের দেহের লক্ষ লক্ষ কোষের ক্রোমোজোমের অস্বাভাবিকতা সারিয়ে দেওয়া আজও সম্ভব হয়নি। তবে অতি প্রয়োজনীয় কিছু হরমোন, ইনসুলিন, গ্রোথ হরমোন, টিকা প্রভৃতি তৈরি করা গেছে। গায়ের রং সব মানুষের একরকম নয় কেন? আমাদের সবার গায়ের রং একরকম নয়। কারো ফর্সা, কারো তামাটে, কারো বা কালো। আবার আমাদের মধ্যে যারা ফর্সা, তাদের তুলনায় ইউরোপীয়দের গায়ের ত্বক আরও সাদা। গায়ের রঙের এরকম তফাৎ কেন হয়? আমাদের ত্বকে দুটি স্তর আছে। এর বাইরেরটি বহিঃস্থক বা এপিডার্মিস, আর ভেতরেরটিকে বলে অন্তঃস্থক বা ডার্মিস। বহিঃস্থককে আবার কয়েকটা স্তরে ভাগ করা যায়। এর মধ্যে সবচেয়ে ভেতরেরটার নাম স্ট্র্যাটাম বেসাল। এই স্তরে কতগুলো বিশেষ ধরনের কোষ আছে, তাদের বলে মেলানোসাইট। সাধারণত স্ট্র্যাটাম বেসালে প্রতি বর্গ মিলিমিটারে 1000 থেকে 3000 মেলানোসাইট থাকে। মেলানোসাইটগুলোর মধ্যে আছে রঙ্গক কণা মেলানিন। গাঢ় রঙের এই কণাগুলোই ত্বকের কালো রঙের জন্য দায়ী। যাদের ত্বকে মেলানিনের পরিমাণ খুব বেশি, তাদের গায়ের রং কালো। ত্বকে মেলানিন কম থাকলে গায়ের রং ফর্সা হয়। পিটুইটারি গ্রন্থি নিঃসৃত মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন MSH নামে এক বিশেষ হরমোন মেলানিন তৈরিতে সাহায্য করে। ত্বকে মেলানিন কম থাকবে না বেশি থাকবে, তা যেমন নির্ভর করে বংশগত বৈশিষ্ট্যের ওপরে, তেমন কোনো বিশেষ দেশের মানুষের গায়ের রঙের সঙ্গে সেই জায়গার ভৌগোলিক অবস্থান, সূর্যের আলো সেখানে কতটা চড়া, এসব কিছুরও সম্পর্ক আছে। যেমন ইউরোপের লোকজনের গায়ের রং সাদা, আমাদের প্রধানত বাদামি, আফ্রিকান মানুষদের কালো। নিগ্রোদের ত্বকে বহিঃস্থকের ওপরের স্তরেও মেলানিন পাওয়া যায়। রোদে গায়ের রং তামাটে হয় কেন? রোদে খুব বেশি ঘোরাঘুরি করলে গায়ের রং তামাটে হয়ে যায়। অনেক বিদেশি আবার ত্বকের সাদা রঙে তামাটে ভাব আনতে সূর্য স্নান করেন। এর কারণ কি? আমাদের ত্বকে যে মেলানিন আছে, তা সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের অস্তিত্বকে, অন্তঃস্থককে বাঁচায়। মেলানিন থাকে বহিঃস্থকের ভেতরের স্তরে। রোদের হাত থেকে ত্বককে বাঁচানোর জন্য মেলানোসাইট নামে যে কোষ মেলানিন তৈরি করে, তারা মেলানিন তৈরির হার বাড়িয়ে দেয়। তাছাড়া রোদের প্রভাবে ওই রঙ্গক কণাদের রং আরও গাঢ় হয়, তাই গায়ের রং তামাটে হয়ে যায়। এইভাবে রঙকে তামাটে করাকে বলে ট্যানিং। নখ বা চুল কি ডগা থেকে বাড়ে? অনেকে বলেন চুলের ডগা কেটে ফেললে চুল ডগা থেকে তাড়াতাড়ি বাড়ে। চুল বা নখ কোথা থেকে বাড়ে? নখের বেলায় এটা লক্ষ্য করা সোজা। ভোট দেওয়ার সময়ে নখের গোড়ায় কালি দিলে সেই কালি আস্তে আস্তে উঠে আসে উপরে, বোঝাই যায় নখ বাড়ে গোড়া থেকে। চুলেও যদি এভাবে পরীক্ষা করার সুযোগ থাকতো, তাহলে বুঝতে অসুবিধে হতো না যে চুলও বাড়ে গোড়া থেকে। কিন্তু নখ বা চুল বাড়ে কেন? নখ বা চুল তৈরি হয় মৃত এপিথেলিয়াল কোষ দিয়ে।
এই কোষগুলি কেরাটিন নামে বিশেষ এক ধরনের প্রোটিনে পূর্ণ। নখ বহিস্তকের যে অংশের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে নেল বেড। নেল বেডের কোষেরা ক্রমাগত সংখ্যা বৃদ্ধি করে, এর ফলেই নখের দৈর্ঘ্য বাড়ে। এখন নতুন যে কোষগুলি তৈরি হচ্ছে তারা মৃত কোষে পরিণত হয় এবং কেরাটিনে পূর্ণ হয়ে ওপর দিকে উঠে আসে। হাতের আঙুলের নখ আবার পায়ের আঙুলের নখের তুলনায় তাড়াতাড়ি বাড়ে। তাছাড়া গরমে বা বেশি তাপমাত্রায় আরও কম বয়সেও নখ তাড়াতাড়ি বাড়তে থাকে। অন্তঃস্তকের বা তারও নিচে অর্থাৎ অধস্তকে রয়েছে কোষথলি, হেয়ার ফলিকল। কেশথলি। কেশথলির নিচের দিকে একগুচ্ছ কোষ আছে যাদের বলে হেয়ার বাল্ব। এরাই চুল সৃষ্টি করে। এখানকার কোষগুলি ক্রমাগত সংখ্যা বৃদ্ধি করে ক্রমে বহিস্তকের দিকে উঠতে থাকে। যত উপরে ওঠে পুষ্টির অভাবে তারা মৃত হয়ে যায়, ফলে ক্যারাটিনে পূর্ণ হয়ে শক্ত হয়ে আসে। চুলের যে অংশটি দেহত্বকের বাইরে থাকে তাকে বলে শ্যাফট, আর ভেতরের অংশটিকে বলে কেশমূল, হেয়ার রুট। হেয়ার বাল্বের কোষের সংখ্যা বেড়ে ওঠে বলেই চুল বড় হয়। টাক পড়ে কেন? কারো কারো মাথায় মসৃণ চকচকে টাক দেখা যায়। টাকটা ছেলেদের মাথাতেই বেশি নজরে আসে, তাও একটু বেশি বয়সেই। তবে এর ব্যতিক্রমও আছে। অনেক অল্প বয়সী ছেলের মাথায়, এমনকি অনেক মেয়েদের মাথাতেও টাক পড়ে। টাক কেন পড়ে তার কারণ খুব পরিষ্কার নয়, তবে বয়ঃসন্ধির সময় থেকেই ছেলেদের কপালের দুপাশের চুল পাতলা হতে শুরু করে। তারপর বয়স বাড়লে মাথায় টাক বাড়ে। বৈজ্ঞানিকরা মনে করেন পুরুষদের শরীরে অ্যান্ড্রোজেন নামে যে বিশেষ হরমোন আছে তারই প্রভাবে টাক পড়ে। বয়ঃসন্ধির সময়ে এই হরমোনের ক্ষরণ বাড়তে শুরু করে। মজার ব্যাপার এই, অ্যান্ড্রোজেনই আবার ছেলেদের শরীরে বেশি লোম হওয়ার বা গোঁফ দাড়ি বেরোনোর জন্য দায়ী। তবে বংশগত বৈশিষ্ট্যকেও টাক পড়ার কারণ বলে কেউ কেউ মনে করেন। মেয়েদের মাথায় টাকের জন্য সাধারণত তাদের শরীরে স্ত্রী প্রজনন হরমোন, ফিমেল সেক্স হরমোন কম ক্ষরণকে দায়ী করা হয়। চুলের মূলে বা হেয়ার রুটে পুষ্টির অভাবে মাথার ত্বকে রক্ত চলাচল কম হওয়া স্নায়ুর গোলযোগেও টাক পড়ার কারণ হতে পারে বলে অনেকে মনে করেন, তবে এই মতের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। চুল পাকে কেন? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাথার চুলে রূপোলি রঙের ছোঁয়া লাগে, কিন্তু কালো চুলে এভাবে সাদা হয় কি করে? চুলের কালো রঙের জন্য দায়ী মেলানিন। এই মেলানিন তৈরি কতটা হবে তা নির্ভর করে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন এর উপরে। এই হরমোন তৈরি করে পিটুইটারি গ্রন্থি। বয়স বাড়লে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন কম বেরোয়, তাই মেলানিন তৈরির হার এবং পরিমাণ কমে যায়। তখন মেলানোসাইট কোষগুলি থেকে মেলানিন সরে যায়, তার জায়গা দখল করে সূক্ষ্ম বাতাসের কণা, ফলে চুল সাদা দেখায়। অনেকের আবার অল্প বয়সে চুল পাক ধরে। এর অনেক কারণ আছে। কোনো শারীরিক কারণে মেলানিন ঠিকমতো তৈরি হয় না, কারো শরীরের মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন কম বেরোয়, কারো বা বংশগত কারণে মেলানিন কম থাকে। মানসিক বা শারীরিক পরিশ্রম যাদের বেশি হয় তাদের শরীরে অ্যাড্রেনালিন আর কর্টিকোস্টেরয়েড নামে দুটি হরমোন বেশি ক্ষরণ হয়। এই দুটি হরমোন আবার মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের মাত্রা কমিয়ে দেয়, ফলে মেলানিন তৈরি কম হয়। কেটে গেলে রক্ত জমাট বাঁধে কীভাবে? আমাদের শরীরের কোনো অংশ কেটে গেলে সেই অংশ থেকে রক্ত দেহের বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণ রক্তক্ষরণ বা হ্যামারেজ হবার পর আবার তা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। রক্ত যে পদ্ধতিতে নিজে থেকে রক্তক্ষরণকে বন্ধ করে তাকে বলা হয় রক্ততঞ্চন বা জমাট বাঁধা। রক্ততঞ্চন একটি অতি জটিল রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয়। কোথাও যখন কেটে যায় তখন কাটা অংশের দেহত্বক অংশের কোষ বা কলা টিস্যু থেকে এক ধরনের রাসায়নিক যৌগ বেরিয়ে আসে। রক্তে এক ধরনের কোষ আছে, এর নাম অনুচক্রিকা বা প্লেটলেটস। তা ভেঙেও এই রাসায়নিক যৌগ বেরোতে থাকে। এটির নাম থ্রাম্বোপ্লাস্টিন। এই যৌগটি রক্তরসের বা প্লাজমার ভেতরের
অন্য একটি প্রোটিন যৌগ প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। এই থ্রম্বিন রক্তরসের আর এক প্রোটিন জাতীয় ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে রূপান্তরিত করে। রক্ততঞ্চনে রাসায়নিক বিক্রিয়াসমূহে রক্তের ক্যালসিয়াম আয়নের উপস্থিতি খুব প্রয়োজনীয়। এই যে ফাইব্রিন, এটি একরকম অতি সূক্ষ্ম সুতোর মতো পদার্থ। এটি রক্তনালীর মুখে একটি জালিকা তৈরি করে। ওই জালিকার মধ্যে রক্ত কোষেরা এসে আবদ্ধ হয় আর রক্তপাত বন্ধ হয়ে যায়। দেহের মধ্যে রক্ত প্রবাহিত হওয়ার সময়ে সাধারণত রক্তকে জমাট বাঁধতে দেখা যায় না। রক্ত জমাট না বাঁধার প্রধানত দুটি কারণ। এক, তঞ্চন বিরোধী কিছু রাসায়নিক পদার্থ রক্ততঞ্চন বিক্রিয়াগুলিকে বাধা দেয়, যেমন হেপারিন, অ্যান্টিথ্রাম্বিন। দুই, রক্তনালীর ভেতরের কোষ স্তর সবসময় ক্ষতহীন ও মসৃণ থাকার ফলে অনুচক্রিকার ভাঙন বা কলার ক্ষত সৃষ্টি না হওয়ায় থ্রাম্বোপ্লাস্টিনও তৈরি হয় না, তাই তঞ্চন বিক্রিয়াটি শুরু হতে পারে না। অনেক সময় রক্তনালিকার মধ্যেও রক্তকে জমাট বাঁধতে দেখা যায়। রক্তনালিকার মধ্যে জমাট বাঁধা রক্তকে বলা হয় থ্রাম্বাস এবং জমাট বাঁধার পদ্ধতিটিকে বলা হয় থ্রাম্বোসিস, যেমন করোনারি থ্রাম্বোসিস এবং সেরিব্রাল থ্রাম্বোসিস। নালীর ভেতরের কোষ স্তরের ক্ষত সৃষ্টি রক্তনালিকার মধ্যে রক্ত জমাট বাঁধার প্রধান কারণ। এই ক্ষতস্থানে অনুচক্রিকা ভেঙে গিয়ে রক্ত জমাট বাঁধার বিক্রিয়াকে ত্বরান্বিত করে। অনেকের ক্ষেত্রে স্বাভাবিকভাবে রক্ত জমাট বাঁধা নজরে আসে না। সাধারণত 2.5 মিনিট ধরে রক্তক্ষরণ বা ব্লিডিং টাইম দেখা যায় এবং 3 থেকে 5 মিনিটের মধ্যে রক্ত জমাট বাঁধার কথা। যাদের রক্ত স্বাভাবিকভাবে জমাট বাঁধে না, সাধারণত তাদের শরীরে ভিটামিন কে এর অভাব বা বংশগত রোগ হিমোফিলিয়া দেখতে পাওয়া যায়। রক্তের রং লাল কেন? আমাদের হাত বা শরীরের কোনো অংশ কেটে গেলে সেই স্থান থেকে ঘন লাল রঙের তরল পদার্থ বেরোয়। এই তরল পদার্থ রক্ত। কিন্তু রক্তের রং লাল কেন? শরীরের মধ্যে প্রতিটি ধমনী, শিরা ও রক্তজালিকার মধ্যে দিয়ে সারাক্ষণ যে রক্ত প্রবাহিত হয় তার 45% কোষ ও বাকি 55% রক্তরস বা প্লাজমা। রক্তকোষ 3 রকমের হয়: লোহিত রক্তকণিকা, রেড ব্লাড কর্পাসেল, শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড কর্পাসেল ও অনুচক্রিকা, প্লেটলেটস। লোহিত রক্তকণিকার চেহারা হয় চাকতির মতো ও দ্বি অবতল বায়োনেকেভ। পাশ থেকে এদের অনেকটা ব্যায়াম করার ড্যাম্বেলের মতো দেখতে মনে হয়, কিন্তু এই কোষের মধ্যে অন্যান্য জীবিত কোষের মতো কোনো নিউক্লিয়াস থাকে না। তার বদলে থাকে হিমোগ্লোবিন। প্রতিটি হিমোগ্লোবিন অণু তৈরি হয় হিম এবং গ্লোবিন নামক প্রোটিন দিয়ে। হিম এর মধ্যে থাকে একটি লোহার আয়ন যা আবদ্ধ থাকে এক জটিল অজৈব পদার্থের মধ্যে। এই লোহার আয়ন ফুসফুস থেকে অক্সিজেন অণু ধরে নিয়ে জীবন্ত কোষগুলিতে পৌঁছে দেয়। এই হিমের রং লাল বলেই রক্তের রং লাল হয়। একটি লোহিত কণিকার আয়ু মাত্র 120 দিন। হিসেব করে দেখা গেছে প্রতি সেকেন্ডে 30 লক্ষ লোহিত কণিকার মৃত্যু হয় এবং সংখ্যক লোহিত কণিকা সৃষ্টি হয় হাড়ের লাল মজ্জা থেকে। কোনো কারণে রক্তে লোহিত কণিকার সংখ্যা কমে গেলে রক্তের রং ফ্যাকাশে লাল হয়ে যায় এবং রক্তাল্পতা বা অ্যানিমিয়া জাতীয় রোগের সৃষ্টি হয়। কালশিটে পড়ে কেন? অনেক সময় শরীরের কোনো জায়গায় আঘাত লাগলে চামড়ার উপর কালো দাগের সৃষ্টি হয়। এই দাগকেই আমরা বলি কালশিটে, BRUISE, ব্রুইসি। কালশিটে পড়ার কারণ কি? আঘাত লাগলে, বিশেষ করে ভোঁতা জিনিসের সঙ্গে ধাক্কায় অনেক সময় চামড়া কাটে না, কিন্তু চামড়ার নিচের রক্তজালিকা, ব্লাড ক্যাপিলারি ছিঁড়ে যায়। তখন চামড়ার মধ্যে রক্ত পড়তে থাকে এবং দেহত্বক কলার মধ্যে জমা হয়ে জমাট বেঁধে যায়। কালশিটে প্রথম অবস্থায় লাল দেখায়, পরে কালো হয়ে ক্রমশ নীল হয়ে যায়। আস্তে আস্তে এই দাগ মিলিয়ে আসে। কালশিটের রং পাল্টানোর কারণ রক্তের লোহিত কণিকায় অবস্থিত রঙ্গকণা হিমোগ্লোবিন আস্তে আস্তে ভাঙে বা বিভাজিত হয়। হিমোগ্লোবিনই রক্তের লাল রঙের জন্য দায়ী। রক্তজালিকা আবার জুড়ে গেলে আর হিমোগ্লোবিনের বিভাজন শেষ হলে চামড়া তার স্বাভাবিক রং ফিরে পায়। অনেক সময় রক্তপাত দেহের অনেক গভীরে হয়ে থাকে, যেমন পেশির মধ্যে। তখন যে জায়গায় আঘাত লেগেছে
কালশিটে তার থেকে কিছুটা দূরে ফুটে ওঠে। শরীরের কোথাও কেটে গেলে জোড়া লাগে কিভাবে? শরীরের কোনো অংশ কেটে গেলে রক্ত পড়ে। ছোটোখাটো কাটা হলে একসময় রক্ত পড়া বন্ধ হয়ে যায়, কিন্তু কাটা যদি গভীর হয় তাহলে সেই জায়গাটা কিছুদিন ফাঁক হয়ে বা হাঁ হয়ে থাকে, পরে অবশ্য তা আবার জুড়ে যায়। কিন্তু এই যে জোড়া লাগে, এটা হয় কিভাবে? শরীরের কোনো অংশ কেটে গেলে সেখানকার সূক্ষ্ম রক্তনালীগুলি বা ব্লাড ক্যাপিলারিগুলি যা আছে তা কেটে যায়, তাই রক্ত পড়তে থাকে। কিন্তু ছোটোখাটো কাটায় রক্ত আর কতক্ষণ পড়বে? প্রথমে রক্ততঞ্চনের সাহায্যে রক্ত পড়া বন্ধ হয়। রক্ততঞ্চন অর্থাৎ রক্ত জমাট বাঁধা, তারপরে রক্তের যে তরল অংশ পড়ে থাকে তাকে বলে সিরাম। কাটা জায়গাটি এই সিরামে আর কলা রসে ভর্তি থাকে। জোড়া লাগার সময় রক্তনালীর কাটা অংশগুলিতে একরকম কুঁড়ি বিইউডি বাড তৈরি হয়। এই কুঁড়ির সংখ্যা বাড়তে থাকে আর আকারেও এরা বৃদ্ধি পায়। কাটা অংশের মধ্য দিয়ে গিয়ে এরা পরস্পরের সঙ্গে জুড়ে যায়, তখন আবার রক্ত চলাচল শুরু হয়। বহিস্তকের কাটা অংশের দুপাশের কোষগুলি ক্রমাগত সংখ্যায় বেড়ে ক্ষত অংশটিকে বন্ধ করে দেয়। রক্তের শ্বেতকণিকারা কাটা অংশের অদরকারি জিনিসগুলোকে ধ্বংস করে ফেলে। কাটা জায়গার কোষের মধ্যে কোলাজেন নামে এক প্রকার তন্তু বা ফাইবার জাতীয় পদার্থ তৈরি করে ক্ষত ভরে দেয়। কাটা খুব গভীর বা অনেকটা জায়গা জুড়ে হলে শক্ত কোলাজেন ফাইবার চামড়ার ওপরে একটা দাগের সৃষ্টি করে। একে ক্ষতচিহ্ন বা স্কার বলে। শরীরের কোথাও কেটে গেলে তা দিন 15-র মধ্যে সেরে যায়, কিন্তু কাটা জায়গায় রোগ জীবাণুর সংক্রমণ হলে, শরীরে ভিটামিন সির ঘাটতি থাকলে, যার কেটেছে তার ডায়াবেটিস রোগ থাকলে বা রক্ত জমাট বাঁধার পদ্ধতিতে কোনো গোলযোগ ঘটলে ক্ষত সারতে বেশি সময় প্রয়োজন হয়। সবাই কেন সবার রক্ত নিতে পারে না? অনেক সময়ে কারো অসুখে বা অপারেশনের সময় রক্ত দেবার জন্যে প্রিয়জন এগিয়ে এলে তার রক্তই যে নেওয়া হবে তা নয়। সবার রক্তে সকলের কাজ হয় না, কারণ সবাই সবার রক্ত নিতে পারে না। এজন্য রক্তের দরকার গড়ে তোলার জন্য হয়েছে ব্লাড ব্যাংক, যাতে দরকার মতো রক্ত পাওয়া যায়। কিন্তু সবাই সবার রক্ত নিতে পারে না কেন? রক্ত দেওয়ার পদ্ধতিকে বলে রক্ত সঞ্চরণ, ব্লাড ট্রান্সফিউশন। যে রক্ত দিচ্ছে তাকে বলে দাতা, আর নিতে হচ্ছে যাকে তাকে বলে গ্রহীতা। কিন্তু দাতার সঙ্গে গ্রহীতার রক্তের গ্রুপ এক হওয়া চাই, নয়তো নানা রকম বিপত্তি দেখা দেবে। তার মধ্যে প্রধান হলো রক্তের লোহিত রক্তকণিকা জমাট বাঁধা এবং তা ভেঙে যাওয়া, হিমোলাইসিস। রক্তের গ্রুপ কি? রক্তের এক বিশেষ ধর্মকে ভিত্তি করে রক্তকে 4টি গ্রুপ বা শ্রেণীতে ভাগ করা হয়েছে, এবি আর ও। আমাদের লোহিত রক্তকণিকায় এক ধরনের শর্করা জাতীয় পদার্থ থাকে, এটি অ্যাংলোটিনোজেন। এরা আবার দু ধরনের, এ আর বি। যার লোহিত রক্তকণিকায় এ থাকে তার গ্রুপ এ, সেরকমভাবে বি গ্রুপ। আবার যার দুটোই থাকে তার এবি, কিন্তু যার কোনোটাই নেই তার গ্রুপ ও। আবার রক্তের প্লাজমায় থাকে অ্যাংগ্লুটিনিন নামে প্রোটিন জাতীয় পদার্থ, যার গ্রুপ এ তার রক্তে থাকে অ্যান্টি বি অ্যাগ্লুটিনিন। সেরকম গ্রুপ বি এর রক্তে অ্যান্টি এ অ্যাগ্লুটিনিন, এবিতে কিছুই থাকে না আর ওতে দুটোই থাকে। এখন রক্তের গ্রুপ এ এমন কোনো লোককে যদি বি গ্রুপের রক্ত দেওয়া হয় তাহলে কি হবে? তখন গ্রহীতার রক্তের অ্যান্টি বি অ্যাগ্লুটিনিনের সঙ্গে দাতার রক্তের বি অ্যাগ্লুটিনিনের বিক্রিয়া করবে, ফলে রোহিত রক্ত কণিকারা জমাট বাঁধবে এবং ভেঙে যাবে। এবি গ্রুপের লোকেদের রক্ত এ কোনো অ্যাগ্লুটিনিন না থাকায় তারা সবার রক্ত নিতে পারবে, তাই তাদের সার্বজনীন গ্রহীতা, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলে। আবার ও গ্রুপের লোকেদের রক্তে কোনো অ্যাগ্লুটিনোজেন না থাকায় তাদের পক্ষে সবাইকে রক্ত দেওয়া সম্ভব, তাই তারা সার্বজনীন দাতা। এছাড়া মানুষের শরীরে রেসাস ফ্যাক্টর নামে একটা পদার্থ বিভিন্ন লোকের রক্তের মধ্যে পার্থক্য এনেছে। সংক্ষেপে একে বলে RH ফ্যাক্টর। 85 থেকে 95% দেহে এটা থাকে।
এইসব মানুষকে বলে RH পজিটিভ, কিন্তু যাদের নেই তারা RH নেগেটিভ। যদি RH নেগেটিভ কোনো ব্যক্তিকে RH পজিটিভ রক্ত দেওয়া যায় তাহলে তাদের রক্তের মধ্যে অ্যান্টি RH ফ্যাক্টর তৈরি হবে। প্রথমবারে তার কোনো লক্ষণ দেখা যাবে না, কিন্তু দ্বিতীয়বারে RH রক্ত দিলে রোগীর মৃত্যু হতে পারে। গ্রুপ যদি নেহাতি না মেলে তবে গ্রুপ O এবং RH নেগেটিভ রক্ত দেওয়া সবচেয়ে নিরাপদ। রোগ জীবাণুর সঙ্গে লড়াই করার জন্য আমাদের শরীরে কী ব্যবস্থা আছে? চারপাশের ধুলোবালিতে, বাতাসে, জলে রয়েছে অসংখ্য রোগ জীবাণু আর অন্যান্য ক্ষতিকর পদার্থ। এরা আমাদের শরীরে মাঝে মাঝেই ঢুকে পড়ে। এদের হাত থেকে শরীর নিজেকে বাঁচায় কিভাবে? মুখ, চোখ, পাকস্থলীর মতো শরীরের কয়েকটি অঙ্গ নিজেরাই নিজেদের আত্মরক্ষায় ওস্তাদ। চোখের অশ্রুগ্রন্থি এর অশ্রু চোখকে ধুয়ে দেয়, এভাবে ধুলোবালি দূর হয়। এছাড়া অশ্রুতে আছে লাইসোজাইম, তা রোগ জীবাণুকে ধ্বংস করে। মুখের লালা গ্রন্থি থেকে বেরোনো লালা আর পাকস্থলী থেকে বেরোনো হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবারের সঙ্গে রোগ জীবাণু ঢুকলে তাকে ধ্বংস করে দেয়। এছাড়া শরীরের অন্যান্য অঙ্গকে বাঁচানোর জন্য বহু সৈনিক আমাদের শরীরে আছে। প্রথমেই স্নায়ুতন্ত্র প্রতিবর্তী ক্রিয়ার সাহায্যে ক্ষতিকারক উদ্দীপক থেকে আমাদের বাঁচায়। রক্তের শ্বেতকণিকারা রোগ জীবাণুর সঙ্গে লড়াই করে তাদের ধ্বংস করে ফেলে। যেসব অঙ্গ রোগের সঙ্গে লড়াই করে তারা হলো যকৃৎ, প্লীহা, লাসিকা গ্রন্থি, টনসিল, থাইমাস, ক্ষুদ্রান্তের লসিকা গ্রন্থি, লাল অস্থিমজ্জা, রেড বোন ম্যারো। এইসব অঙ্গ থেকেই শ্বেতকণিকা বা রোগ জীবাণুর সঙ্গে লড়াইয়ের উপযোগী অন্যান্য কোষ যেমন রেটিকুলো এন্ডোথেলিয়াল কোষ বা ম্যাক্রোফেজ তৈরি হয়। রক্ত কিভাবে প্রতিরক্ষার কাজ করে? আমাদের কখনো কখনো অসুখ করে, সে অসুখ আবার সেরেও যায়। অসুখ সারানোর জন্য ওষুধ খাওয়ার দরকার, কিন্তু আমাদের শরীরের ভেতরে রোগের সঙ্গে লড়াই করবার মতো সৈনিক আছে। এদের মধ্যে প্রধান একদল সৈনিক রক্তের শ্বেতকণিকা। তবে এদের মধ্যে দুটি দল দুভাবে রোগ জীবাণুর সঙ্গে লড়াই করে। শ্বেতকণিকাদের অনেক ভাগ আছে। নিউট্রোফিল নামে এক ধরনের শ্বেতকণিকা আছে। এরা রোগ জীবাণুকে আগ্রাসন পদ্ধতিতে ধ্বংস করে। এই পদ্ধতিতে প্রথমে তারা জীবাণুটিকে ঘিরে ধরে, পরে তাকে পরিপাক করে ধ্বংস করে ফেলে, অর্থাৎ স্রেফ খেয়ে নেয়। লিম্ফোসাইট নামে আর এক ধরনের শ্বেতকণিকারা অন্যভাবে রোগের সঙ্গে লড়াই করে। রোগ জীবাণুর দেহ থেকে যে বিষাক্ত পদার্থ বা টক্সিন বেরোয় তা আমাদের শরীরের পক্ষে যে সব বস্তু আগন্তুক বা ফরেন বডিজ অর্থাৎ বাইরে থেকে ভেতরে ঢুকছে তাদের বলে অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনের সঙ্গে লড়াই করবার জন্য লিম্ফোসাইটরা এক ধরনের প্রোটিন জাতীয় বস্তু তৈরি করে, এদের নাম অ্যান্টিবডি। এরা অ্যান্টিজেনকে ধ্বংস করে ফেলে বা তার কার্যক্ষমতা নষ্ট করে দেয়। পুঁজ কেন হয়? কোথাও কেটে গেলে ক্ষতস্থানে অনেক সময় পুঁজ জমা হয়। পুঁজ দেখতে আমাদের ঘেন্না করে, কিন্তু পুঁজ আসলে কি জানলে বোধ হয় আর ঘেন্না করার কারণ থাকবে না। কোনো কাটা জায়গায় রোগ জীবাণুর আক্রমণে ওই জায়গায় ঘা বা ক্ষত হয়। এই ক্ষতের মধ্যে যে সাদা বা জীবাণু দ্বারা আক্রান্ত স্থানে রক্তনালিকা বা লসিকা নালী থেকে শ্বেতকণিকা একইভাবে বেরিয়ে আসে। ডায়াপেডিসিস পদ্ধতি। হলদেটে ঘন তরল পদার্থ থাকে, তাকে আমরা পুঁজ বলি। এই পুঁজ আর কিছুই নয়, শ্বেতকণিকা, মৃত শ্বেতকণিকা। মৃত বা জীবিত রোগ জীবাণু আর ক্ষতস্থানের মৃত কলা বা টিস্যু। শরীরের কোনো কাটা জায়গায় রোগ জীবাণু আক্রমণ করলে সেখানে রক্ত জালিকার বা ব্লাড ক্যাপিলারির ও লাসিক জালিকার ভেতর থেকে শ্বেতকণিকা নিউট্রোফিল বেরিয়ে আসে। এই পদ্ধতিকে ডায়াপেডেসিস বলে। তারা এই রোগ জীবাণুকে ঘিরে ফেলে এবং গ্রাস করে নেয়। এইভাবে জীবাণু ধ্বংসের পদ্ধতিকে বলে ফ্যাগোসাইটোসিস। আবার গিলে ফেলা জীবাণুর দেহ থেকে বেরোনো টক্সিনের প্রভাবে নিউট্রোফিলরাও মারা পড়ে। নিউট্রোফিলরা রোগ জীবাণুর সঙ্গে লড়াই করার জন্য স্ববিভাজন পদ্ধতিতে নিজেদের সংখ্যা বাড়িয়ে নেয়, অর্থাৎ একটা কোষ বারবার ভাগ হয়ে বহু কোষ তৈরি করে। পুঁজে এজন্য প্রচুর মৃত নিউট্রোফিল পাওয়া যায়। রোগ প্রতিষেধক টিকা কি? আমাদের পরিবেশে ছড়িয়ে রয়েছে অসংখ্য রকমের রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া।
ও ভাইরাস। আমরা বলি এদের রোগ জীবাণু। এই জীবাণুরা মানুষের দেহে প্রবেশ করলে শুধুমাত্র রোগের সৃষ্টি করে না, মৃত্যু পর্যন্ত করতে পারে। তাই আমরা বিভিন্ন রকম রোগ প্রতিষেধক টিকা নিয়ে থাকি যাতে রোগ না হতে পারে। মানুষের শরীরে সবসময় এক প্রকারের রোগ প্রতিরোধ ক্ষমতা বর্তমান। এই ক্ষমতা আমরা পেয়েছি মায়ের রক্তের মাধ্যমে বা পরিবেশের রোগ জীবাণু থেকে। স্বাভাবিক অবস্থায় যদি অতি অল্প সংখ্যক রোগ জীবাণু, যে সংখ্যা বা মাত্রা দেহে রোগ প্রকাশ ঘটাতে অক্ষম, মানুষের শরীরে ঢুকে পড়ে, তবে রক্তের লিম্ফোসাইট রক্তের মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিবডি তৈরি করে ফেলে। একই রোগ জীবাণু অ্যান্টিজেন যদি আবার শরীরে ঢুকে পড়ে, তবে এই অ্যান্টিবডি তাদের আক্রমণ করে ধ্বংস করে দেয়। মানুষের শরীরের এই ক্ষমতাকে বলে অনাক্রমতা বা ইমিউনিটি। প্রতিষেধক টিকা তৈরি হয়েছে আমাদের এই অনাক্রমতা বা অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডির লড়াইকে ভিত্তি করে। প্রতিষেধক টিকা হিসেবে সাধারণত অল্প সংখ্যক মৃত রোগ জীবাণু, অল্প সংখ্যক জীবিত রোগ জীবাণু বা রোগ জীবাণুর মধ্যকার বিষ বা টক্সিন নিষ্ক্রিয় করে মানুষের শরীরে ঢুকিয়ে দেওয়া। এই টিকা অ্যান্টিজেন হিসেবে শরীরে প্রচুর অ্যান্টিবডির জন্ম দেয়। এই অ্যান্টিবডিরা শরীরে সত্যিকারের রোগ জীবাণুর আক্রমণ হলে সেই জীবাণুকে সহজেই ধ্বংস করে ফেলে। অর্থাৎ প্রতিষেধক টিকা নেওয়ার ফলে মানুষের শরীরে অর্জিত অনাক্রমতা বা অ্যাকুয়ার্ড ইমিউনিটি ক্ষমতা গড়ে ওঠে। যখন মৃত অথবা অল্প ক্ষমতার রোগ জীবাণু তরলে মিশিয়ে টিকা হিসেবে ব্যবহার করা হয়, তখন তাকে ভ্যাকসিন বলে, যেমন কলেরা বা বসন্ত রোগের ভ্যাকসিন। আর যখন রোগ জীবাণুর দেহের বিষকে নিষ্ক্রিয় করে টিকা হিসেবে দেওয়া হয়, তাকে বলে টক্সয়েড, যেমন টিটেনাস। খিদে পায় কেন? অনেকক্ষণ না খেলেই খিদে পায়, তখন খাদ্য চাই, যে খাদ্য শরীরকে যোগাবে পুষ্টি আর শক্তি। কিন্তু খিদে পায় কিভাবে? শরীরের নিজস্ব খিদে আছে। এই খিদে জন্মগত। খিদের অনুভূতি বা যে পদ্ধতিতে শরীর এই খিদের কথা জানিয়ে দেয় তাকে আমরা বলি খিদে পাওয়া। আমাদের মস্তিষ্কের এক বিশেষ অংশের নাম হাইপোথ্যালামাস। এখানে আছে ভোজন কেন্দ্র বা ফিডিং সেন্টার বা খিদের অনুভূতি যা জাগায়। ভোজন কেন্দ্রকে পরিচালনা করে হাইপোথ্যালামাস। আর একটি অংশ যার নাম পরিতৃপ্তি কেন্দ্র বা স্যাটিটি সেন্টার। পরিতৃপ্তি কেন্দ্র ভোজন কেন্দ্রের কাজকর্ম দেখাশোনা করে, অর্থাৎ কখন খিদে পাওয়া দরকার, কতটা খাওয়া উচিত, এইসব কাজ তার নিয়ন্ত্রণে থাকে। শরীরে খাবারের ঘাটতি দেখা দিলে রক্তে শর্করা বা কার্বোহাইড্রেটের পরিমাণ কমে যায়। রক্তে শর্করা কম থাকলে পরিতৃপ্তি কেন্দ্র ভোজন কেন্দ্রের ওপর থেকে বিধি নিষেধ তুলে নেয়। ভোজন কেন্দ্রের উত্তেজনা বাড়ে, আমাদেরও খিদে অনুভূতি আসে। খাবার পরে রক্তে শর্করা বেড়ে যায়। পাকস্থলীর মধ্যে খাবারের পরিমাণ নির্দিষ্ট সীমায় পৌঁছলে পরিতৃপ্তি কেন্দ্র ভোজন কেন্দ্রের ওপর বিধিনিষেধ চাপায়। ভোজন কেন্দ্রের উত্তেজনা তখন কমে, আমাদের খিদেও চলে যায়। ভোজন কেন্দ্র থেকে নার্ভ দিয়ে খিদের খবর পৌঁছায় লালাগ্রন্থি ও পাকস্থলীতে। ফলে পাকস্থলীর পেশির সংকোচন বাড়ে। একে বলে ক্ষুধা সংকোচন, হাঙ্গার কন্ট্রেশন। আর লালাগ্রন্থি ও পাকস্থলীতে পাচক রস বেশি করে বেরোয়। খিদে পাওয়া আমাদের জন্মগত অনুভূতি। শিশু বা বোধ বুদ্ধিহীন মানুষও খিদে পেলে কষ্ট পায়, কান্না শুরু করে। আবার শরীরের চাহিদা ছাড়াও ভালো খাবার দেখলে বা তেমন গন্ধ নাকে এলে অনেক সময় খিদেটাও চাড়া দিয়ে ওঠে। আবার কেউ যদি রোজই একই সময় খাবার খান, তবে তারা ওই সময়তেই খিদে পাবে। বদহজম কখন হয়? বিয়েবাড়িতে ভরপেট খেয়ে অনেক সময় আমাদের শরীরটা ভার ভার লাগে, মুখে বলি বদহজম হয়েছে। বদহজম হওয়া বলতে আসলে কি বোঝায়? আমরা যেসব খাবার খাই তার পরিপাক বা হজম হয় পৌষ্টিক নালীতে। আমাদের এই পৌষ্টিক নালী কিন্তু লম্বায় কম নয়, 9.75 মিটার। পৌষ্টিক নালীর প্রথম অংশ গ্রাসনালী, তারপরে পাকস্থলী, অন্ত্র এবং মলাশয়। অন্ত্রের আবার দুটি অংশ, ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্র। ক্ষুদ্রান্তের অংশটা পাকানো থাকে বলে এতটা বড় লম্বা জিনিসটা পেটের ভেতরে থাকে। এর নানা অংশের গঠন আলাদা। বিভিন্ন অংশ থেকে যে পৌষ্টিক রস বেরোয় তাদের কাজকর্মও কিছুটা আলাদা, কিন্তু তাদের কাজ একটা সুনির্দিষ্ট ছন্দে বাঁধা থাকে। এদের মিলিত কাজ আমাদের হজমে সাহায্য করে। পৌষ্টিকতন্ত্রের প্রধান কাজগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। খাদ্য গ্রহণ, অর্থাৎ সোজা কথায় খাবার খাওয়া। পরিপাক, মানে খাবারের জটিল অণুকে সরল অণুতে ভাঙা। খাদ্য নালী থেকে পরিপাক হওয়া খাবার রক্তের শোষণ।
পরিপাক না হওয়া অদরকারি অংশ দেহ থেকে বের করে দেওয়া। এই কাজগুলির মধ্যে যে কোনো একটিতে গোলযোগ দেখা দিলেই পৌষ্টিকতন্ত্রের মূল লক্ষ্য হজমে ব্যাঘাত ঘটে। খাদ্যনালীর নিজস্ব গোলযোগ ছাড়াও আরও নানা কারণে বদহজম হয়, যেমন ভয়, উদ্বেগ, দুশ্চিন্তা, অনিয়মিত ও বেশি খাওয়া এবং এর সঙ্গে তাড়াতাড়ি বা হজম হওয়া শক্ত এমন খাদ্য গ্রহণও আছে। অনেক সময় লালা গ্রন্থি, পাকস্থলী বা অন্ত্র থেকে বেরোনো জারক রস, ডাইজেস্টিভ জুস বা যকৃৎ থেকে বেরোনো পিত্তরসের হার অস্বাভাবিক হয়ে যায়। জারক রসের উৎসেচক বা এনজাইম খাদ্য পরিপাকে সাহায্য করে, আর পিত্তরস প্রধানত চর্বি জাতীয় খাদ্য পরিপাকে ভূমিকা নেয়। এজন্য এগুলির গোলযোগেও বদহজম হয়ে থাকে। বমি কখন হয়? খাবার গণ্ডগোল হলে অনেক সময় বমি হয়ে থাকে। পাকস্থলীর ভেতরের খাবার জোর করে মুখ দিয়ে বেরিয়ে আসাকে আমরা বলি বমি করা। পাকস্থলীতে যদি কোনো উত্তেজক বস্তু থাকে কিংবা পৌষ্টিক নালীর অন্য কোনো অংশে উত্তেজনার সৃষ্টি হয় বা বদহজম হলে বমি হতে পারে। এছাড়া দুর্গন্ধ, মানসিক উত্তেজনা, অতিরিক্ত দোলানি এসবও বমির কারণ হওয়া সম্ভব। কিন্তু বমি কেন হয়? বমি হওয়া এক ধরনের প্রতিবর্তী ক্রিয়া। পাকস্থলীতে বা পৌষ্টিক নালীর অন্যান্য অংশে বমি পাওয়ানোর মতো যদি কোনো উদ্দীপনা সৃষ্টি হয় তাহলে তা গিয়ে পৌঁছয় মস্তিষ্কের বমন কেন্দ্রে। আবার যেসব পেশির সংকোচন বমিতে সাহায্য করে, বমন কেন্দ্র উত্তেজিত হলে তাদেরও উত্তেজিত করে তোলে। বমির সাহায্যে উত্তেজক বস্তু পৌষ্টিক নালী থেকে বেরিয়ে যায়। বমির সময়ে স্বরতন্ত্র বা গ্লটিস বন্ধ হয়ে যায়, নয়তো শ্বাসনালীতে বমি ঢুকে গিয়ে দম বন্ধ হয়ে যেতে পারে। বমি হবার আগে লালা বেরোনো বেড়ে যায়। ক্ষুদ্রান্তের বিপরীত গতির চলনও বেড়ে যায়। অনেক সময় ক্ষুদ্রান্তের মধ্যকার অর্ধপাচ্য খাবার জোর করে আবার পাকস্থলীতে ঢুকে পড়ে, তখন গা গুলোনো শুরু করে। একে বলে গা বমি করা, NAUSEA। তখন পাকস্থলীর মাঝের অংশ বা বডি শিথিল হয়ে পড়ে। পাকস্থলী বা গ্রাসনালীর মধ্যে যে আংটা থাকে তা খুলে যায়। অন্যদিকে পাকস্থলীর আর ক্ষুদ্রান্তের মাঝের আংটা বন্ধ হয়ে থাকে আর পাকস্থলীর শেষ অংশ সংকুচিত হয়। এতে পাকস্থলীর খাবারের ওপর চাপ পড়ে। যেসব পেশি শ্বসনে সাহায্য করে সেই সব পেশি, সেই সঙ্গে বুক আর পেটের মাঝের পার্টিশন অর্থাৎ মধ্যচ্ছদা আর পেটের পেশি সংকুচিত হয়। পাকস্থলীর ওপরে আরও চাপ পড়ে, সে চাপ আবার ওপর দিকে ঠেলা মারে আর পাকস্থলীর মধ্যের খাবার জোর করে মুখ দিয়ে বেরিয়ে আসে।